কথাই বলে মুখ হলো মনের আয়না। কিন্তু কদিন ধরেই মনটা খুব খারাপ অস্মিতার। আর অনেক চেষ্টা সত্ত্বেও তার ছাপ এসে পড়ছে মুখেও। এমনিতেও কদিন ধরে ঘুম হচ্ছে না ঠিকভাবে। খালি মনে পড়ে যাচ্ছে ছিটকে আসা থুতুর মতো নোংরা কথাগুলো। আজ বাড়ি দেখে গেলাম, রেপ করে দেব। কথাটা মনে পড়তেই চমকে উঠল অস্মিতা। শুধু কথাগুলো নোংরা ছিল বলেই না, কথাগুলোর মধ্যে লুকিয়ে থাকা ঘেন্না, লালসা আর জিভ বের করে থাকা সাপদের মতো ভঙ্গি, সবটা মনে পড়লেই গা ঘিন ঘিন করে উঠছে ওর। ছি, এত সোজা, এত সোজা একটা মেয়েকে অনায়াসে রেপ করে দেবার কথা বলা। ঝটকা দিয়ে উঠে পড়ে অস্মিতা। দরজাটা ঠিকমতো বন্ধ করা আছে তো? যদিও জানে আছে, থাকে রোজই, তাও এই কদিন বারবার দরজা জানালা বন্ধ আছে কিনা বারবার করে দেখে নিচ্ছে অস্মিতা। এমনকি যে এক চিলতে বারান্দা দেখে সাধ্যের একটু বাইরে গিয়েই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল, সেই বারান্দাতেও যাচ্ছে না। যদি কেউ উঠে আসে ওই বারান্দা বেয়ে, একা থাকে বলে একটা 20 লিটারের খাবার জলের জার নেওয়া থাকে ওর। সেই জারটা এনে দরজায় আটকে রেখেছে, যাতে কেউ খুলতে না পারে ছিটকিনি ধাক্কা দিয়েও। বারান্দাটায় অর্ধেক মানুষ সমান রেলিং, দোতলায় বেয়ে ওঠা তো কোনো ব্যাপারই না। আর ফ্ল্যাট বাড়ির দরজা যা পলকা হয়, ধাক্কা দিলেই তো খুলে যেতে পারে। জলের জারটা রাখলে তবু একটু শান্তি। কিন্তু বারান্দার সঙ্গে ঘরের সংযোগে জানালাগুলো যে কাঁচের, গ্রিল আছে ঠিকই, কিন্তু সেই জানালা ঠিক পাশেই ওর খাট পাতা। কেউ যদি ওকে স্পর্শ করে কাঁচ ভেঙে, উফ, না না না, মরে যাবে অস্মিতা তার চেয়ে। কিছুতেই আর কাউকে নোংরাভাবে স্পর্শ করতে দেবে না ওকে। উফ, কি কুক্ষণে যে বাড়ি থেকে বাইরে চাকরি করতে এলো, কেন যে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নটা দেখলো। তার চেয়ে বিয়ে করে নিলেই ভালো হতো। ওরা তো বলেই ছিল বিয়ে করে নিতে, যেন বিয়েই সব সমস্যার সমাধানের চাবিকাঠি। 3 দিন ধরে বেরোয়নি অস্মিতা, সেদ্ধ ভাত খেয়েই আছে। বাজার প্রায় শেষ, তাও কিছু অর্ডার করেনি। যদি ডেলিভারির সময় ওই লোকটা ঢুকে আসে, মাঝে মাঝে মনে হচ্ছে ও আবার অসুস্থ হয়ে পড়বে। এভাবে চলতে থাকলে সেই আগের মতো ধোঁয়ায় ভরে যাবে চারিদিক। আবার সেই একা একা থাকা, সারাদিন শুয়ে থাকা। আর তীব্র তীব্র এক ভয়। এই বুঝি একটা হাত এগিয়ে আসছে ওর দিকে, মুখটা চেপে ধরলো একটা লাল কাপড় দিয়ে। আর একটা হাত নিচের দিকে নামছে। উফ মা, মা, নিজের অজান্তেই ফুঁপিয়ে কেঁদে উঠল অস্মিতা। আচ্ছা, ও কি খুব খারাপ একটা মেয়ে? তাই কি ওর সঙ্গেই হয় এসব? মেঝেতে বসে থাকে অস্মিতা, দুটো হাঁটুর মাঝে মাথা গুঁজে। ঠিক এভাবেই তো থাকতো ও দিনের পর দিন। কেউ বুঝতো না ওকে তখন, এমনকি মাও না। কতক্ষণ এভাবে বসেছিল জানে না অস্মিতা। হঠাৎ ফোনের শব্দে চটকা ভাঙে ওর। ফোনটা খাটের উপরে আছে, আবার উঠতে হবে। থাক, বাজুক। বেজে বেজে ফোনটা কেটেই গেল। নিশ্চিন্ত হলো অস্মিতা। কিন্তু আবার বাজে কেন ফোনটা? অনেকক্ষণ একভাবে বসে থাকার জন্য পাটা ব্যথা করছে খুব। তার মধ্যেই একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে ওই ঘরে গেল ও। ফোনটা বন্ধই করে দিত। ডিসপ্লেতে দেখলো দীপদার নাম্বার। দীপদা ওর অফিসের সিনিয়র, তবে সিনিয়র হলেও খুব সিনিয়র সুলভ ভাব নেই এতটুকু। বরং ওর যে এটাই প্রথম চাকরি বুঝতেই দেয় না, খুব মনোযোগ দিয়ে কাজ শেখায়। মাত্র মাস 3 মধ্যেই অস্মিতা অনেক কিছুই শিখে গেছে এই মানুষটার জন্যই। হ্যাঁ, হ্যালো ধরবে না ভেবেও ফোনটা ধরে ফেললো অস্মিতা। তুই আজ অ্যাবসেন্ট আছিস? ওদিক থেকে ভেসে আসে প্রশ্ন। হ্যাঁ। কি হয়েছে, শরীর ঠিক আছে তো? এটা কেন জিজ্ঞেস করছে? ওর শরীর খারাপ জেনে কি করবে? এখানে চলে আসবে না তো? আর তাহলে যদি ওই লোকটাও। হ্যালো অস্মিতা, কেন শরীর খারাপ হতে যাবে কেন? কেটে কেটে বলে অস্মিতা। একটু থমকে যাই দীপ। না, আসলে হঠাৎ করেই কামাই করলি তো, আজ পরের কোয়ার্টারে বাজেট রেডি করতাম। তোকে দেখিয়ে দিতাম কিভাবে ডেটা অ্যানালাইজ করে বাজেট ঠিক করতে হয়। আন্তরিক কণ্ঠ।
তবু কেন যে সন্দেহজনক লাগে অস্মিতার। আমি যাব না, কঠিন গলায় জানাই ও। আর ইউ ওকে? কেন? জেনে কি করবে তুমি? চলে আসবে এখানে, সুযোগ নেবার চেষ্টা করবে, তাই না? হঠাৎ করে চিৎকার করে ওঠে অস্মিতা। ও ঘেন্না করে সব ছেলেদের। প্রথমে ভেবেছিল শুধু ওই লোকটাই পাজি, কিন্তু কলকাতাও কি সেফ? একটার পর একটা ঘটনা এখানেও ঘটে যাচ্ছে না? সেদিনও কি করেছিল? অফিস থেকে ফিরছিল, ফেরার পথে ডাল, ডিম, আলু, পেঁয়াজ এগুলো কিনছিল মুদি দোকান থেকে। তারপরেই একটা লোক পিছু নিল, আর কিভাবে অবলীলায় বলে দিল ওকে রেপ করে দেবে। বাড়িটাও চিনে নিল। সেবারের মতো সেবারেও তো বাড়িতেই হয়েছিল। উফ! আর এই অফিসের দীপদা, এ কেন জিজ্ঞেস করছে ওর কি হয়েছে? একটু চুপ করে থাকে দীপ। তারপর বরফ শীতল গলায় বলে ওঠে, অস্মিতা, অফিসের নিয়ম অনুযায়ী প্রথম 6 মাস থাকে প্রবেশন পিরিয়ড, এবং এই সময়ের মধ্যে তোমার কোনো ছুটি পাওনা থাকে না। আর প্রয়োজনে ছুটি নিলে তোমার রিপোর্টিং হেড হিসেবে তুমি আমাকে জানাতে বাধ্য, কারণ তোমার উপর কিছু নির্দিষ্ট দায়িত্ব দেওয়া আছে কোম্পানির। তোমাকে ফোন করে ছুটির বিষয়ে জানতে হবে কেন আমাকে? আর আমার সহৃদয় প্রশ্নের জন্য তুমি এভাবে উত্তর দেবে? 3 মাসের দীপদার এমন গলা শোনেনি অস্মিতা। আর যা যা বলছে সবটাই ঠিক। সত্যিই তো ও খারাপভাবে কথা বলেছে, কিন্তু এখন কোনো মতেই উত্তর দিতে ইচ্ছে করছে না। অস্মিতা, আমি রাখছি বলে ফোন কেটে দেয় দীপ। তীব্র অপমানে কান ঝাঁঝা করছে ওর। এত বড় সাহস অস্মিতার! বলে কিনা সুযোগ নেবার চেষ্টা করবে ও। ছি! মেয়েদের সুযোগ যারা নেয়, ওর আচরণ কি তাদের মতো ছিল, যার জন্য অস্মিতার নিজেকে আনসেফ মনে হয়েছে? কিন্তু না, দীপ নিজে জানে ও কখনোই অস্মিতার সঙ্গে এমন আচরণ করেনি যাতে মনে হয় ও কোনোভাবে সুযোগ নিতে চায়। হ্যাঁ, একদম নতুন রিসোর্স ছিল বলে মাঝে মধ্যে বকাঝোকা করেছে, কিন্তু সে তো কাজ শেখানোর জন্য। আবার কাজে ভুল হলে তার দায়ও নিজের কাঁধে তুলে নিয়েছে। মাথার দুপাশে রগ ফুলে ওঠে দীপের, রাগ, বিরক্তি আর অভিমানও। হঠাৎ একটা কথা মাথায় আসে, এখন কর্মক্ষেত্রের হ্যারাসমেন্টের আইন খুব কড়া, তাই এইচআরকে একটু জানিয়ে রাখা ভালো। ইন্টারকমে ফোন করে এইচআর সুমিত্রার কাছে আসে দীপ। অস্মিতার ব্যবহার সম্পর্কে বলতে বলতে একটা ফোন আসে। পকেট থেকে ফোন বের করে দেখে অস্মিতা। স্পিকার অন করো দীপ, আমিও শুনতে চাই ও কি বলছে, বলে ওঠে সুমিত্রা। দীপদা, সরি 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 আমি ভুল করে ফেলেছি। এভাবে কথা বলা আমার উচিত হয়নি। তুমি আমাকে খুব হার্ট করেছো অস্মিতা। আমার কোনো কথায় কি আদৌ সুযোগ নেবার কোনো ইঙ্গিত ছিল? না 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 দীপদা, তুমি আমাকে সবসময় হেল্প করেছো। আমাকে হাতে ধরে ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছ। আমি তো কিছুই পারতাম না। আজ যে কি হয়ে গেল, আমি তোমাকে বলতে চাইনি, ওটা অন্য একজন। না, ঠিক আছে, সরি দীপদা। কথা শুনে মনে হচ্ছে একটু ফুঁপিয়ে কাঁদছে অস্মিতা, তাই টেক কেয়ার বলে ফোন রেখে দেয় দীপ। যাক, মাইনর ব্যাপার ছিল, তুমি নিশ্চিন্ত হতে পারো, হেসে বলে সুমিত্রা। কিন্তু দীপের মুখে একদম হাসি নেই। দীপ, কি হলো? উফ, তুমি এত অল্পে রিয়্যাক্ট করে ফেলো জানতাম না। আবার হাসে সুমিত্রা। সুমিত্রা, কিছু একটা সমস্যা আছে জানো, একটা খটকা লাগছে আমার। মেয়েটা এভাবে ডেকোরাম না মেনে ছুটি নিল। জয়েন করলে আমি একবার কথা বলবো। আমি কিন্তু সেটার জন্য বলিনি সুমিত্রা। তুমি হিউম্যান রিসোর্স ম্যানেজার, ডেকোরাম নিয়ম দেখবে তুমি। কিন্তু আমার একটা অন্য কথা মনে হচ্ছে, মেয়েটা হয়তো কোনো বিপদে পড়েছে। বিপদে পড়েছে মানে? এটা কেন মনে হলো তোমার হঠাৎ? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো সুমিত্রা। প্রথম কথা, এটা আমার অনুমান মাত্র, তাও বলি। অস্মিতার কথা বলার ধরন আমরা দুজনেই জানি। বয়স কম হলেও রীতিমতো আত্মবিশ্বাসী একটা মেয়েও। তার কথায় এত অস্পষ্ট জড়ানো ভাব থাকবে কেন? তুমি লক্ষ্য করলে বেশ কয়েকবার আমি হেল্প এমনভাবে কথা বলল।
কিন্তু এটা থেকে কি প্রমাণ হয়? হয়তো কিছুই না, কিন্তু আমার খটকা লাগছে এই কারণেই যে এর আগে আমি অস্মিতাকে কখনো কথা বলতে বলতে তোতলাতে দেখিনি। খুব কঠিন উচ্চারণের কিছু হলে তাও মানা যেত, কিন্তু সামান্য কটা চলতি কথা বলতে গিয়ে তোতলাবে কেন? আর দেখো, ডিজিটাল মার্কেটিং উচ্চারণ করতে গিয়ে কিন্তু তোতলায়নি। তাছাড়া কি একটা বললো না, অন্য কাউকে বলতে গিয়ে তোমাকে বলেছে? আমি যতদূর জানি ও একা থাকে এখানে, তাই না? হ্যাঁ, ইন্টারভিউয়ের সময় তাই বলেছিল। আচ্ছা সুমিত্রা, মেয়েটা কোনোভাবে চাপে নেই তো? আর সেখান থেকে প্যানিক অ্যাটাক? প্যানিক অ্যাটাক? আমার মনে হচ্ছে সেটাই। হঠাৎ করে তোতলানো, অস্পষ্ট কথা, এইসব প্যানিক অ্যাটাকের এক একটা লক্ষণ। কিন্তু আমরা কিভাবে সাহায্য করতে পারি ওকে? সুমিত্রা, আমার পক্ষে যতটা সম্ভব তার চেয়েও বেশি তুমি করতে পারো। একবার একজন মেয়ে হিসেবে ফোন করে দেখো, হয়তো তোমার কাছে সত্যিটা বলবে। কিন্তু দীপ, একটা কথা বলো, তুমি যে কথাগুলো বললে সেগুলো যদি সত্যি না হয়? এটা তো ঠিক যে তুমি ওর রিপোর্টিং হেড, তোমার সঙ্গে মিসবিহেভ করা ঠিক হয়নি ভেবে যদি এরকম কথা বলে, সেক্ষেত্রে আমার সত্যিই কিছু বলার নেই। তবে আমার গাট ফিলিং বলছে ব্যাপারটা সেরকম নয়। ওকে, আমি ফোন করছি, তুমি এখানেই থাকো। সুমিত্রা ম্যামের ফোন পেয়ে একটু থমকে যায় অস্মিতা। দীপদা কি কমপ্লেন করেছে ওর নামে? চাকরিটা কি থাকবে না? চাকরি না থাকলে তো আবার সেই ফিরে যাওয়া, আবার সেই পুরনো জায়গা, পুরনো স্মৃতি। তুমি ঠিক আছো অস্মিতা? খুব নরম গলায় জিজ্ঞেস করে সুমিত্রা। উত্তর দিতে পারে না অস্মিতা। এত নরম স্বর বিশ্বাস করতেই পারে না ও। খুব খিদেও পেয়েছে, আজ তো ডিমও নেই বাড়িতে, আনতে গেলেই যদি। আর কিছু ভাবতে না পেরে কেঁদে ফেলে অস্মিতা। তারপর খুব আস্তে আস্তে সময় নিয়ে বলতে থাকে ওর ভয় লাগছে, খুব রেপড হয়ে যাবার ভয়। স্পিকার অন করা ফোনের সামনে বসে স্তব্ধ হয়ে যায় দীপ আর সুমিত্রা। শোন অস্মিতা, তোকে উঠে দাঁড়াতে হবে। তোর ঠিকানায় আমরা খাবার পাঠাচ্ছি, আগে খাবার খা, গায়ে শক্তি এলে মাথাতেও বুদ্ধি আসবে। আর একটা কথা বলতো, যে তোকে হুমকি দিয়েছিল তাকে চিনিস? আগে কখনো দেখেছিস? না দীপদা। লোকটা তোকে চেনে? জানি না। মাথা ঠান্ডা করে ভাব, ক্রিমিনাল মাইন্ডে চিন্তা ভাবনা বোঝা খুব কঠিন, তাও বলছি মাথা ঠান্ডা করে ভাব। তারও আগে খেয়ে নে, আমরা কোনো একটা থালি পাঠাচ্ছি। মাছ খাবি না মাংস? চুপ করে থাকে অস্মিতা। অস্মিতা শোন, সমাজটা নোংরা কিটে ভরে গেছে। একটা নোংরা আরশোলা। তোর গায়ে আরশোলা বা টিকটিকি পড়লে কি করিস? ভয়ের চোটে সেই জায়গায় ধর বাথরুম, বাথরুমে আছে আরশোলা, তুই কি বাথরুমে যাওয়া বন্ধ করে দিস? তা কি করে হবে? আমি তখন স্প্রে এনে যেখানে দেখি সেখানে তাক করে স্প্রে করে দিই। গুড গার্ল। একটা আরশোলার জন্য যেমন গোটা বাথরুমটা বর্জ্য হয়ে যায় না, তেমনি জীবনটাও নষ্ট হয়ে যায় না। এটা বললাম কারণ আমরা বুঝতে পারছি তোর অতীতে কিছু একটা হয়েছিল, যার জন্য তুই ট্রমায় আছিস। আমার বিয়ে ঠিক হয়েছিল, আমাদের ওখানে বাড়ি ছিল তার, আমার বাবার বন্ধুর ছেলে আমাদের বাড়িতে যাতায়াত ছিল। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর দিনে এসেছিল, আর সবাই যখন পুজোয় ব্যস্ত তখন আমার ঘরে আমাকে একা পেয়ে কিছুক্ষণ সব চুপচাপ, শুধু অস্মিতার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ ভেসে আসে। আমরা আসছি তোর বাড়িতে, তুই একটু শান্ত থাক, একসঙ্গে বলে ওঠে দীপ আর সুমিত্রা। না, আমি ঠিক আছি, ঠিক থাকবো, ফিসফিস করে অনেকটা যেন নিজেকেই শোনানোর জন্য বলে উঠল অস্মিতা। দ্যাটস দ্য স্পিরিট অস্মিতা। মনে রাখিস, মানুষ হিসেবে আমরা সবাই সমান, পুরুষ বা নারী যাই হই না কেন। আর বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়, তাতে বুদ্ধি বাড়ে। নিজের উপর ভরসা রাখ, চোখ খোলা রাখ। আর খাবার পাঠাচ্ছি, খেয়ে নিস, বলে দীপ। খাবার পাঠাতে হবে না, খুব খিদে পেয়েছে আমার, বাড়িতে আলু আছে, সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আর যে কোনো প্রয়োজনে আমাদের ফোন করিস, আমরা আছি তোর পাশে।
ফোন কেটে দিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকে দীপ আর সুমিত্রা। মেয়েটা রেপড হয়েছিল, কিছু বলার নেই। যার সঙ্গে মাঝে মাঝে মনে হয় হয়তো ভালোবাসতো, আমাদের জেন্ডারের জন্য সবার কাছে ক্ষমা চাই, তীব্র ঘৃণা নিয়ে বলে ওঠে সুমিত্রা। কিছু বলার নেই, মাঝে মাঝে মনে হয় আমার জেন্ডারের জন্য সবার কাছে ক্ষমা চাই। অফিসে আছে, কাজ তো করতেই হবে, তাই নিজের কেবিনে এসে ডেটাগুলো নিয়ে বসেছিল দীপ। কাজে মন বসছে না কিছুতেই। ঘন্টা দিয়ে কেটে গেল এভাবেই। না, আজ আর রিপোর্টটা হবে না। বিরক্ত হয়ে উঠতে যাচ্ছে, ঝনঝন শব্দে বেজে উঠল ইন্টারকম। সুমিত্রা। দীপ, অস্মিতা তোমার ফেসবুকে আছে? না, কেন? আমার আছে, আমার কেবিনে একবার এসো, ভেরি আর্জেন্ট। তাড়াতাড়ি সুমিত্রার কেবিনে উঠে যায় দীপ। ঘরে ঢুকতেই একটা আওয়াজ কানে আসে, লাইভ ভিডিও চলছে। গত শুক্রবার আমি অফিস থেকে ফিরছিলাম, তখন এই শয়তানটা আমাকে বিনা প্ররোচনায় অপমানজনক কথা বলে। অপমানজনক কথা শুধু না, আমাকে ধর্ষণ করার হুমকি দেয়, কুৎসিত অঙ্গভঙ্গি করে। আমার প্যানিক অ্যাটাক হয়, অসুস্থ হয়ে পড়ি, 2-4 বার মরে যাবও ভেবেছিলাম। কিন্তু আজ সকালে একজন আমাকে বলেছেন এই ধরনের মানুষেরা হলো নোংরা আরশোলা, টিকটিকি। এদের দেখে ভয় পেতে নেই, বরং স্প্রে দিয়ে মারতে হয়। মারতে তো পারবো না, কিন্তু আজ সোশ্যাল মিডিয়ার দৌলতে লোকটাকে চিনিয়ে দিতে চাই। জানি আপনারা ভাববেন আমি কি করে বুঝতে পারলাম লোকটাকে, কোথায় পাবো। আসলে সেদিন আমি একটা মুদি দোকানে গিয়েছিলাম কিছু জিনিস কিনতে। লোকটা সেখান থেকেই আমার পিছু নেয়। আমার আগে লোকটাই ক্রেতা ছিল, আর দোকানে বলেছিল খাতায় লিখে রাখতে। আজ মনে হলো দোকানদার নিশ্চয়ই চেনে লোকটাকে, তাই দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, আর খোঁজও পেয়ে গেলাম। ইনি এখানেই টোটো চালায়। আমার কপাল ভালো, এই দুপুরবেলা স্ট্যান্ডেই ছিল শয়তানটা। আমাকে দেখে আজও জিভ দিয়ে ঠোঁট চেটে কুৎসিত অঙ্গভঙ্গি করছিল। সেটাই এই লাইভেই আপনাদের দেখিয়েছি। এবার আমি থানায় যাচ্ছি। এই যে দেখুন, চারপাশে আরও কত মানুষজন জড়ো হচ্ছেন। ওনার স্ট্যান্ডের অন্য টোটো চালক দাদারাই থানায় নিয়ে যাবেন বলছেন ওনাকে। ওনারা নাকি আগেও এই লোকটাকে এইরকম আচরণ করতে দেখেছেন। টানা কথা বলতে থাকে অস্মিতা। খুব সাধারণ একটা জামা পরা, ঘামে ভেজা মুখ অস্মিতার। এগিয়ে যাচ্ছে থানার দিকে। ঘামে ভেজা মুখটাকে যেন গর্জন তেল মাখা দুর্গা প্রতিমার মতো লাগছিল ওদের। মা নেমেছেন অসুর সংহারে। শুম্ভ নিশুম্ভ চণ্ড মুন্ডু, কত ওষুধ যে লুকিয়ে আছে। অস্মিতা পারবে, পারবেই। শুধু যতটুকু সম্ভব ততটুকু দিয়েই সাহায্য করতে হবে ওকে। ও চেনা ইন্সপেক্টর রাহুলদাকে ফোন করতে করতে